প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে হচ্ছে যারা এসএসসি 2025 পরীক্ষার্থী আছো, শুধুমাত্র তোমাদের জন্য লাইভটি করা। আজকে আমরা সমাধান করব দশক পর 2017 সালের এমসিকিউ প্রশ্ন। আমার সকল প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি, সবাই কমেন্ট করে জানাবে এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে এটাও জানাবে এবং লাইভটি বেশি বেশি শেয়ার দিবে। আমরা প্রতিদিন তো একটু জব রিলেটেড পড়া পড়ি, আজকে একটু দেখি আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য কিছু আলোচনা করি। এটা অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চাইবো তোমরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, এত এর সাধারণ ভগ্নাংশের প্রকাশ কোনটি? আমরা যদি সাধারণ ভগ্নাংশের প্রকাশ করতে চাই তাহলে এখানে যে মানটা হবে একটু খেয়াল করো। আমরা জানি এর দশমিক, আচ্ছা এই মানটার পাওয়ার পৌনঃপুনিক আছে, তাহলে এটাকে যখন আমরা ভেঙে দিব এখানে তাহলে যে কয়টা সংখ্যার পাওয়ার পৌনঃপুনিক থাকবে ওই কয়টা 9 হবে এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য ব্যবহার করতে হবে এবং এখানে যে সংখ্যাটা আছে লিখবো আমরা 0012 মাইনাস এই পৌনঃপুনিকের আগে এবং যে সংখ্যাটা আছে সংখ্যাটা বাদ দেব অর্থাৎ 001, তাহলে এখান থেকে হবে 11900। তাহলে 11900 আমাদের উত্তরটা হবে 11900। তাহলে তোমরা যারা লাইভে যুক্ত আছো প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এই টাইপের আমরা সকল অঙ্কই সমাধান করতে পারবো। আমি আবারও বলে দিই 0.012 একটু খেয়াল করো, যে কয়টা পৌনঃপুনিক থাকবে সেই কয়টা নয়, পৌনঃপুনিকের পূর্বে এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। এখন আমরা দশমিক এবং পৌনঃপুনিক সব বাদ দিয়ে লবের যে সংখ্যাটা আমরা লিখব একটা মাইনাস দিব এবং পৌনঃপুনিকের আগে যে সংখ্যাগুলো আছে মানে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা তুলব। তোলার পর এখান থেকে আমরা সমাধান করি, যে মানটা পাবো এটাই আমাদের উত্তর। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা নির্ণয় করো। আমরা জানি উপসেট নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল, উপসেট সংখ্যা দেয়া আছে 64, তাহলে এই 64 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 6। এখন এই বেস এবং এই বেস তো বাদ, তাহলে এখান থেকে n এর মানটা হচ্ছে 6, অর্থাৎ ইউ সেটের সদস্য বা উপাদান সংখ্যা 6। জাস্ট শুধু আমাদের মনে রাখতে হবে উপসেট সংখ্যাটা নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটা মনে রাখতে হবে। আর পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এখানে আমাদের একটা মান দেয়া আছে, আমরা জানি মান নির্ণয়ের অঙ্ক করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই, na² + 1/a² এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু চাইলে এটা দেয়া আছে থেকেও করতে পারি, আবার যদি যে মানটা এখানে আছে এখান থেকেও করতে পারি। কারণ আমরা জানি a - b² + 2ab, আমরা একটা সূত্র জানি যে a² + b² = a - b² + 2ab। এখন এটার মান এখানে দেয়া আছে 16 প্লাস ইজ ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে এখানে কিন্তু স্কয়ার সহ মান দেয়া আছে, আবার এই 16 বসিয়ে তার উপর স্কয়ার করতে যেও না কিন্তু। তাহলে এই মানটা আমরা 18 পেয়ে গেছি। তাহলে এই অঙ্কটা কিন্তু সমাধান করতে আমাদের খুব কম সময়ের প্রয়োজন। এবং 4 নম্বর প্রশ্নটা কিউ এর মান চাইছে, তাহলে প্লাস এর ক্ষেত্রে তাহলে আমাদের অবশ্যই প্লাস এর মানটা নির্ণয় করতে হবে। আমরা আমাদের দেয়া আছে এখানে যে a - 1/a
হোল স্কয়ার ইকুয়াল টু এটার মান 16 দেয়া ছিল। আমরা এখান থেকে যদি সূত্র করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব, যে প্লাসের যে মানটা সেই মানটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান, তাহলে এখান থেকে আমরা a প্লাস 1 ডিভাইডেড বাই a এটার মান আমরা পেয়ে যাব। এটাকে যদি ভেঙে দেই তাহলে পাবো হচ্ছে 2 রুট 5। এখন আমাদের নির্ণয় করতে বলছে এটার মান, অর্থাৎ a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a। আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা মান বসিয়ে যে উত্তরটা পাবো সেই উত্তরটা আমাদের আনসারের মধ্যে নেই, সুতরাং আমাদের এই উত্তরটা আমরা ফাঁকা রেখে আসবো। অনেক সময় সঠিক উত্তর দেয়া থাকবে না, এই জন্য সেই উত্তরগুলো আমরা ফাঁকা রেখে আসবো। প্রিয় শিক্ষার্থী এবং আমার আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আমার যে প্রিয় ভাইয়েরা আছেন প্রত্যেকের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমরা লগারিদমের ক্ষেত্রে যে বেসিক ফর্মুলাটা শিখেছি, সেই বেসিক ফর্মুলা দিয়ে এই অঙ্কটা, যে আমরা জানি যে এই যে সূত্রটাকে আরো একবার লিখি, log a to the power x equal to c, অর্থাৎ a to the power c equal to x। লগারিদম থেকে আমরা সূচক আকারে কনভার্ট করতে পারি, সেই হিসাবে x এর পাওয়ার এই 4টা এখানে চলে আসবে এবং এখানে 6 to 5 এই মানটা। এখন আমাদের জানতে হবে এমন কোন মানটা আছে যার পাওয়ার 4 করলে 625 হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে 5 এর পাওয়ার যদি 4 করা হয়, দেখি 5 গুণ 5 গুণ 5 গুণ, আচ্ছা তাহলে 5 5 এ 25 গুণ 5 গুণ 5, তাহলে 125 গুণ 5 625। তাহলে আমরা ক্লিয়ার যে যদি আমরা 5 এর পাওয়ার 4 করি তাহলে 625, উভয় পাশে পাওয়ারটা সমান, তাহলে আমরা বলতে পারি x equal to 5। তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। তোমরা যারা পরীক্ষাতে আছো, পরীক্ষার হলে ঢুকে এমসিকিউ করার জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। তোমাদের কিন্তু 30 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। এবং তোমাদের জন্য আমি আবারও বলবো, যারা এসএসসি 2025 পরীক্ষা দিবা, তোমাদের জন্য আবার একটা মেসেজ, তোমরা বিগত বছরের বোর্ডের যে এমসিকিউ প্রশ্নগুলো হয়েছে, এই এমসিকিউ প্রশ্ন অন্তত মানে 2-4 বার প্র্যাকটিস করবা, তাহলে দেখো পরীক্ষার হলে তোমাদের এই 30 মিনিটও সমাধান করে সময় পাচ্ছে। এবার খেয়াল করো, বলছে সমাধান সেট নির্ণয় করতে বলছে। আমরা সমাধান সেট নির্ণয় করব। তাহলে সমাধান সেট যদি নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের x² = ফর্মুল 2x, আমরা যদি এটাকে পার করে দেই, এখান থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস, তাহলে তোমরা প্রত্যেকেই জানো এখানে আমাদের x এর মান একটা আসবে 0 আর একটা আসবে বর্গমূল 2। যেহেতু সমাধান সেট, সুতরাং সেট বললেই তাকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা আবদ্ধ করব, এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এখানে। পরবর্তী প্রশ্ন দেখো, এর চিত্র দিয়ে এখানে তোমার একটু বুঝিয়ে দেই। এখানে বলছে এ ও ডি এর সম্পূরক কোণ কোনটি, অর্থাৎ এ ও ডি এই কোণের সম্পূরক কোণ। প্রথমে আমরা জানি 35 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি নির্ণয় করতে চাই তাহলে 180 থেকে 35টা আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো হচ্ছে 145 ডিগ্রি। তাহলে 145 ডিগ্রি একটা সম্পূরক কোণ উত্তর পেয়ে গেছি আমরা, রাইট। এবার আমরা আসি যে বি ও ডি কোণ। তাহলে বি ও ডি কোণ, এই কোণটা কি সম্পূরক কোণ? অবশ্যই। কেন সম্পূরক কোণ? কারণ আমরা জানি এই পুরো কোণটার পরিমাণ 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা এই 35 ডিগ্রি বাদ দেই তাহলে 145 ডিগ্রি হবে। আর এই 145 কে আমরা বি ও ডি এর মাধ্যমে কনভার্ট করতে পারি। এ ও সি কোণ,
খেয়াল করি এ ও সি, এ ও সি, তাহলে এই কোণটা কি সম্পূরক কোণ? এই কোণটা কি সম্পূরক কোণ? অবশ্যই সম্পূরক কোণ। কেন? কারণ বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এটা যদি 35 ডিগ্রি হয়, এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটাও 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, আর এই বাকি কোণটা হবে 145 ডিগ্রি, কারণ এই টোটাল কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এ ও সি এর মাধ্যমেও কনভার্ট করতে পারি। তাহলে উদ্দীপক অনুযায়ী আমাদের তিনটা শর্তই সঠিক, সেহেতু আমরা আমাদের এই ঘ নাম্বারটাই आंसर করব, অর্থাৎ 1 2 এবং 3 তিনটাই সঠিক। এবং ওইটার নির্দেশে এখানে আরেকটা প্রশ্ন দেয়া আছে, এখানে চিত্রে প্রদর্শিত প্রবৃত্ত কোণ এবং বিওসি কোণের পূরক কোণের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রবৃত্ত কোণ এবং বিওসি এর পূরক কোণ, আচ্ছা প্রবৃত্ত কোণ এবং বিওসি এর পূরক কোণ, আচ্ছা তাহলে একটু খেয়াল করো বিওসি এর পূরক কোণ, কোণ বিওসি, বিওসি এর মান হচ্ছে 35 ডিগ্রি, তাহলে বিওসি এর পূরক কোণ তাহলে 90 থেকে আমাদের 35 যখন বাদ দিব তখন আমাদের এখানে 55 ডিগ্রি আসবে। এখন আমাদের প্রবৃত্ত কোণ হচ্ছে এই কোণটার পরিমাণ দেয়া আছে, তাহলে এই কোণটার পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, খেয়াল করো এখান থেকে এইটুকু 180 ডিগ্রি, আর এই বাকি অংশটুকু হচ্ছে 145 ডিগ্রি। তাহলে আমাদের টোটালে দাঁড়াচ্ছে কি, তাহলে 180 প্লাস 145 প্লাস 55, এই তিনটা কোণের পরিমাণ যোগ করলে আমরা এই টোটাল প্রবৃত্ত কোণ প্লাস বিওসি এর পূরক কোণ প্রশ্ন যেটা বলছে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা পড়ে আমাদের দেখতে হবে আসলে প্রশ্ন কি চাচ্ছে, প্রশ্ন যেটা চাচ্ছে আমাদের সেই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। পরবর্তী প্রশ্ন, এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। এখানে আমাদের নির্ণয় করতে বলছে কিউ পি আর প্লাস কিউ এস আর, এই দুটো কোণ নির্ণয় করতে বলছে। খুব ইজি একটা বিষয়, কারণ আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটাও হবে 45 ডিগ্রি, কারণ এটাও বৃত্তস্থ কোণ এটাও বৃত্তস্থ কোণ, চাপ একটাই, এই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই কোণের পরিমাণও 45 ডিগ্রি হবে, এই কোণের পরিমাণও 45 ডিগ্রি হবে, দুইটা 45 যোগ করলে এর মানটা হবে 90 ডিগ্রি। তাহলে এখানে দুটো ফরম্যাট ব্যবহার করলাম, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান এবং একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের আলোকে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর করতে বলছে। দেখি আমরা 12 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে বিসিডি এর মান নির্ণয় করতে বলছে, এই পরিমাণটা আমরা নির্ণয় করব বিসিডি। তাহলে বিসিডি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে একটা মান দেয়া আছে 85, তাহলে এই মানটা বুঝতেই পারতেছেন, আপনারা জানি সবাই জানো শিক্ষার্থী তোমরা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা 85 বাদ দেই তাহলে আমাদের উত্তর হবে 95 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে 95 ডিগ্রি বলতে পারি যে এই কোণের পরিমাণ 95। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে যে প্রবৃত্ত বিওডি এর মান, অর্থাৎ প্রবৃত্ত বিওডি, তাহলে বিওডি এর যে মানটা বলছে প্রবৃত্ত বিওডি এখানে, অর্থাৎ এই কোণটার পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই কোণটার পরিমাণও আমরা জানি, কারণ আমরা জানি বৃত্তের একই চাপ এর উপর দণ্ডায়মান, এই কোণটা হবে হচ্ছে এই কোণের দ্বিগুণ। তাহলে 85 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 0, তাহলে এখানে আসবে আমাদের 16 170 ডিগ্রি। এখন তাহলে এই কোণটার পরিমাণ হবে এই 360 থেকে এই 170 কে বাদ দিলে আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে। জাস্ট খুবই সহজ ভাবে
শুধু একটু ভাবলেই কিন্তু মানগুলো সমাধান করা যায়। এখানে থিটা এর মান নির্ণয় করতে বলছে, থিটা এর মান আমরা নির্ণয় করব। এখানে থিটা এর মান নির্ণয় করার কোনো সমস্যা নেই, আমরা সরাসরি এখানে লিখব tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 - 1। তাহলে এখান থেকে আমরা tan থিটা ইকুয়াল টু লিখব বর্গমূল 3। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি মান বর্গমূল 3, অর্থাৎ tan 30 ডিগ্রি এই না সরি 60 ডিগ্রি মান। তাহলে এখান থেকে থিটা এর মান পাবো আমরা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই টাইপের অঙ্ক সমাধান করতে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এখানে যেটা দেয়া আছে, এখানে যে প্রশ্নটা দেয়া আছে, উপরের তথ্যের আলোকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথম খুঁটির শীর্ষ হতে দ্বিতীয় খুঁটির গোড়ার দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে তোমাদের জানতে হবে শীর্ষ কোনটা আর গোড়া কোনটা। তাহলে প্রথম খুঁটির শীর্ষ বিন্দু এটা আর দ্বিতীয় খুঁটির গোড়া হচ্ছে এটা। তাহলে এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে বলছে, এই দূরত্বটা। তাহলে এই দূরত্ব যদি নির্ণয় করতে চাই, এখানে একটা কোণ দেয়া আছে 30 ডিগ্রি আর এটা কি দেয়া আছে লম্ব। লম্বের সাথে এটা একটা অধিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয় এটা একটা ত্রিভুজ। মনে করো উপরের অংশটুকু নেই, এরকম হয়ে আছে এই অংশটুকু, এটা মান দেয়া আছে 10, এটা দেয়া আছে থিটা, আমাদের বের করতে বলছে এই মান। তাহলে লম্বের সাথে অধিভুজের সম্পর্ক আমরা জানি sin থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অধিভুজ, মানে যে মানটা নির্ণয় করতে বলছে এটা x ধরে নিলাম। তাহলে sin 30 ডিগ্রি মান হবে 1/2 10/x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান 20। x এর মানটা আমরা ইজিলি ভাবে নির্ণয় করতে পারলাম। তাহলে এই মানটা হচ্ছে 20। এটার কাজ শেষ। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে, প্রথম ছায়ার খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম ছায়া মানে আমাদের নির্ণয় করতে বলছে খুঁটির দৈর্ঘ্য, এটা খুব ইজিলি একটা বিষয়। প্রথম ছায়ার খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে প্রথম এই মানটা নির্ণয় করতে হবে আমাদের। প্রশ্নটা আরো একবার দেখে নিই আমরা। প্রথম ছায়ার খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম ছায়ার খুঁটির দৈর্ঘ্য, এখানে 10 ফুটের আমাদের দেয়া আছে। এখানে প্রথম খুঁটির দৈর্ঘ্য আমাদের এখানে দেয়া আছে। আমরা যদি এইটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এটা হচ্ছে, খেয়াল করো এই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের যদি tan 30 ডিগ্রিতে সূত্র দেই, tan থিটা সমান লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে এই ছায়ার দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। এটার মান হচ্ছে কি 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 10 বাই এই ছায়ার দৈর্ঘ্যটা। তাহলে এখান থেকে আমরা দেখো এই ছায়ার দৈর্ঘ্য সমান পাচ্ছি 10√3। তো এই মানটাই আমাদের এখানে নির্ণয় করতে বলছে। তাহলে এই প্রশ্ন দিয়ে আমরা দুটো অঙ্ক সমাধান করে ফেললাম। এখন এখানে যেটা দেয়া আছে গসাগু নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ, চোখের পলকে তোমরা উত্তর করে ফেলবা। তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই শর্টকাট গুলো শেখা খুবই জরুরি অল্প সময়ে সমাধান করার জন্য। যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং লসাগু দেয়া থাকবে, তখন গসাগুটা নির্ণয় করার জন্য শুধুমাত্র এই লসাগুকে এই দুটি সংখ্যার অনুপাত দ্বারা ভাগ করে দিবা, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। জাস্ট খুব সিম্পল একটি বিষয়, লসাগুটাকে আমরা দুটি সংখ্যার অনুপাত দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো অবশ্যই লাইভটি শেয়ার দেবে এবং কোথায় থেকে লাইভটি দেখছো এটাও জানাবে। আমি চেষ্টা করছি তোমাদের খুবই স্বল্প সময়ে তোমরা কিভাবে সমাধান করতে পারবে এটা দেখানোর চেষ্টা করছি। এবং আমার প্রিয় ভাইয়েরা যারা আছেন আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আপনারা পড়াশোনা করছেন, তাদের জন্য আমি বলবো আজকে লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওখানে তো প্রশ্ন তো মানে এগুলোই থাকে, মানে প্রশ্ন তো মানে একাডেমিকের বাইরে থাকে না। মানে একাডেমিকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আসলে একাডেমিকের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোই
আমাদের এই চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি এটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন। পরবর্তী প্রশ্ন যেটা এখানে দেয়া আছে, এই অঙ্কটা আমি একবার করে আসছি, খেয়াল করুন। আমরা a to the power minus x কে লিখি 1 divided by a to the power x, এটা আমরা জানি 1 ডিভাইডেড। অথবা আমরা এটাও জানি যে যখন কোনো মান হরে মাইনাস থাকবে তখন সেটা লবে উঠলে তখন সেটা প্লাস হয়ে যাবে। যেমন এখানে 5 to the power minus x এই মানটা এইভাবে আছে 625, এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি 5 to the power x এবং 5 এর পাওয়ার 4 করলেই 625, তাহলে বেস দুটোই সমান, তাহলে আমরা অবশ্যই বলতে পারি x 4। তাহলে এই টাইপের অঙ্ক করতে কিন্তু মানে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় প্রয়োজন, তার বেশি সময় লাগার কোনো প্রয়োজন নেই। বৃত্ত ভরাট সহ 10-12 সেকেন্ড লাগবে। আর এই সমীকরণটা 12.1 বইয়ে তিনটে শর্ত আছে, যখন x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত মিলবে না, x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত যখন মিলবে না, তখন সমীকরণটি পরস্পর সামঞ্জস্যপূর্ণ হবে এবং অনির্ভরশীল হবে এবং এর একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এখানে দেখো x এর সহগদ্বয় কি আছে, এখানে 3 এবং x এর সহগ এখানে আছে কত 1 এবং এখানে y এর সহগ আছে 1, হরেও আছে কি -1। এই দুটো মেলেনি, মানে কি এখানে এই সমীকরণে এই শর্ত সঠিক এবং এই শর্ত সঠিক, কিন্তু এই শর্ত সঠিক নয়, কারণ যখন x এর সহগ এবং y এর সহগদের অনুপাত মিলবে না তখন সমীকরণদের পরস্পর অনির্ভরশীল, মানে একটি সমীকরণ আরেকটি সমীকরণের উপর নির্ভর করবে না। তখন এই ক্ষেত্রে আমরা এই মানটাকে ধরবো না, আমরা শুধু ধরবো 1 এবং 3, এটা আমাদের সঠিক উত্তর। মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা আপনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন এবং জানাবেন লাইভটি কোথা থেকে দেখছেন। এখানে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে, এখানে 1 2 3 4, এটা কিন্তু আমাদের একটা সূত্র দেয়া ছিল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমরা প্রকাশ করি n into n plus 1 divided by 2, আর n টা হচ্ছে শেষ পদ। তাহলে এখান থেকে লিখতে পারি 25 plus 1 divided by 2। তাহলে এখান থেকে আমরা 25 গুণ 26 তার যদি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে এখানে আমাদের এই 25 এবং এই 30 গুণ করলে যে মানটা হবে সেই মানটাই আমাদের উত্তর। আমরা শুধু দেখবো ধারাটা কি রকম আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যখন থাকবে তখন তো আমাদের আর সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা সূত্র জানি, সেই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। পরবর্তী প্রশ্ন বলছে গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করুন, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বলতে আমরা বুঝি যে পাশাপাশি দুইটা পদের ভাগফল, অর্থাৎ এখানে কিন্তু আমরা r এর মান যদি নির্ণয় করতে চাই আর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, এরকম একটা কাহিনী ঘটে আছে। তাহলে আমাদের a এর মানটা লাগে, a এর মানটা কিভাবে নির্ণয় করব? আমরা জানি n তম পদ এটাকে আমরা প্রকাশ করি a আর n - 1 দ্বারা। এখন খেয়াল করুন, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এই পদের মান হচ্ছে পঞ্চম পদ, অর্থাৎ a r to the power 5 - 1 is equal 162, পঞ্চম পদ। এখন a হচ্ছে প্রথম পদের মান, অর্থাৎ a এর মান হচ্ছে 2। আমরা যদি 2 এখানে বসিয়ে দেই তাহলে r এর পাওয়ার 4, এখানে 162। এখন যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 81। এখন আমরা জানি যে 3 এর পাওয়ার যদি 4 করি তাহলে হবে 81, এই 4 এবং এই 4 বাদ, তাহলে এখানে আমরা r এর মান পেয়ে যাচ্ছি। আমাদের r ই হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে আমাদের a এর মানও বের করার প্রয়োজন নেই, আমরা সরাসরি r এর মানটা বের করতে পেরেছি, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে আমাদের 4। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। এটা হচ্ছে জ্যামিতিক উপপাদ্য 14.2 এর একটি উপপাদ্য, যে 14.1 এর একটি উপপাদ্য।
আমরা জানি যে কোনো ত্রিভুজে যে কোনো একটি কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে, মানে কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে তার এবং কোণের সমদ্বিখণ্ড অর্থাৎ এই ক্রস চিহ্ন বলতে এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে যে কোণের সমদ্বিখণ্ড হবে ওই দুই বাহুর অনুপাত অর্থাৎ P এবং Q এবং P থেকে R এটার অনুপাত এবং ওই বাহুদ্বয়ের অনুপাত অর্থাৎ Q থেকে S এবং R থেকে S এটার অনুপাত পরস্পর সমান। তাহলে QS এবং RS আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটাই হবে উত্তর। এই যে QS এবং RS অনুপাত PQ PR। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো কিছু মানে জ্যামিতিক যে উপপাদ্যগুলো আছে ওইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এখানে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থী এবং আমার ভাইয়েরা প্রত্যেকেই জানেন যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা মান দেয়া আছে এইটা। এবার আমরা উভয় পাশ থেকে √3 কেটে দিতে পারি অথবা আমরা যদি মনে করি আমরা এভাবে করব, আমরা বাম পাশে কোনো মান গুণ থাকলে ডান পাশে ভাগ হয়ে যাবে এবং গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণ, এটা কেটে যাবে। 4 এবং 4 গুণ করলে 16, তাহলে a সমান আমরা লিখতে পারি বর্গমূল 16 4, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে 4। এখানে উপরের গাঢ় অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে এখানে গাঢ় অংশটা চিত্রটা ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের একটু বলে দেই এটা হচ্ছে অর্ধবৃত্ত, মানে চিত্রটা হওয়ার কথা ছিল এরকম, মানে এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল। এটা বৃত্তের অর্ধেক, অর্থাৎ একটা বৃত্তকে যখন আমরা কেটে দেই তার একটা অর্ধেককে বলা হয় অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় πr²/2। তাহলে এখানে এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এই অর্ধবৃত্তের আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ লাগবে। তাহলে এইটা যদি 8 হয় তাহলে এটাও 8, এটাও 8, এটাও 8, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধটা হবে হচ্ছে এই 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 4, অর্থাৎ r এর মানটা আমরা 4 বসিয়ে দিয়ে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে আমরা 2 দ্বারা গুণ করব, কারণ এখানে দুইটা অর্ধবৃত্ত আছে আর দুইটা অর্ধবৃত্ত মানে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে আমরা 2 দ্বারা গুণ করব অথবা একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, কারণ আমরা জানি দুইটি অর্ধবৃত্ত মিলেই একটি বৃত্ত হয়, এটা আমরা মাথায় রাখবো। পরবর্তী প্রশ্ন, ঘনবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি একটা ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফলকে প্রকাশ করতে হয় 2πr/h। তাহলে বক্রতল 2πr/h, আমরা এখানে এর মান বসিয়ে দেব। এখানে r এর মান দেয়া আছে, এখানে r এর মান বলতে এটা বৃত্তের ব্যাস দেয়া আছে, অর্থাৎ এখান থেকে এই প্রান্তটা 2r এর মানটা দেয়া আছে, তাহলে এখান থেকে r এর মানটা হবে 3 সেন্টিমিটার এবং h ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমরা শুধু মানটা বসিয়ে দিয়ে সমাধানটা করে ফেলব। এটা সবাই পারবে, পরিসর শ্রেণীব্যাপ্তি সরল ঘনফল I সমান PRN। লাস্ট প্রশ্ন, I সমান PRN, অর্থাৎ P এর মান এখানে 3000 টাকা আর R এর মানটা 10%, তাহলে শতকরাকে ভেঙে দিতে হবে এবং N সমান 3 বছর, তাহলে অর্থাৎ 900 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবে, যেহেতু আদান হচ্ছে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।